হাই স্টুডেন্টস, আমি প্রথমেই তোমাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তোমরা এতটা ধৈর্য নিয়ে আমার শেষ ভিডিও পর্যন্ত আসলে। এটা আমার শেষ ভিডিও এই চ্যাপ্টারের। আর আমি একটা জিনিস নোটিস করেছি যে আমার প্রথম ভিডিওটাতে, এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটাতে ভিউজ অনেক বেশি আসছিল। সেই তুলনায় লাস্টের দিকে যত আমি শেষের দিকে যাচ্ছি ততই ভিউসের সংখ্যা খুব কমে যাচ্ছে। তার কারণে একটা এরকম হতে পারে যে চ্যাপ্টারটা খুবই বিরক্তিকর, পড়তে ভালো লাগছে না। আস্তে আস্তে কি পড়তে 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 জোশ আর থাকছে না। অনেকগুলো ভিডিও বানালাম, তো প্রায় এটা নিয়ে 34টা ভিডিও হয়ে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে যে এখনও পড়ে কমপ্লিট করতে পারেনি। প্রতিটা লাইন ধরে ধরে পড়া এটা খুব কষ্টকর। অন্যান্য সাবজেক্ট পড়তে হয়, আমার মতো তো নয় যে কোনো টেনশন নেই, ব্যাস ইচ্ছা করলেও আমি ভিডিও বানাতে থাকি একটা করে একটা বই পড়াশোনা করে। আচ্ছা, আরেকটা কারণ হতে পারে যে আমার কোয়ালিটি কমজোরি হতে পারে। তো আমি আমার দিক থেকে নেগেটিভিটি রাখবো না, পজিটিভ রাখছি। না হয় সে থাকতেই পারে নেগেটিভ, কিন্তু আমি পজিটিভ কখনো নেগেটিভ ধরতে হয় না, পজিটিভভাবে ধরা উচিত। আমি পজিটিভভাবেই ধরলাম যে না, আমি কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করছি। তারপরে সেটা কম বেশি হতেই পারে, আমি তো আমার চেষ্টা দিচ্ছি এখন। তারপরে যদি না হয় কী করা যাবে আর। ঠিক আছে। তো আম, আশা করি এরপরে চ্যাপ্টারটা এতটা বড় লেন্দি হবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং মজাদার হবে। আমি মানে পড়ানোর সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স বাড়তে থাকে। তো চলো আগে আমরা আমাদের টপিকটাকে শেষ করি। এই চ্যাপ্টারটা এই লাস্টের ভিডিওটার টপিকগুলো শেষ না করলে তো আর আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারে যেতে পারবো না, তাই না? আর সঙ্গে তো আবার এথিক্সও আমি পড়াবো। আমি বলেছিলাম যে জুন মাস থেকে এথিক্সে শুরু করবো। আজকে জুন মাসের 4 তারিখ। হ্যাঁ, এথিক্স তো আমাকে শুরু করতে হবে। তো চলো শুরু করা যাক। তো গভর্নমেন্ট, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কী। হ্যাঁ, আজকের ক্লাসে পড়বো আমরা যে গভর্নমেন্ট ডিরেক্টলি কী স্টেপ নিয়েছিল এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আনার জন্য। আরবিআই এর একটা কমিটি বসে, সেটা যে সেটাই হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি বার করে। কমিটিটার নামটা আমি বলে রাখছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাডভাইজারি কমিটি। আরবিআই বসায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাডভাইজারি কমিটি। সেই কমিটি রিকমেন্ডেশন দেয় এবং সঙ্গে মানে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে সাহায্যও করে। ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন 2019 থেকে 2024, 5 বছর ব্যাপী এই কাজগুলো করা হবে। তা সেই কাজের মধ্যে থাকছে 6টা মেজর স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকবে। 6টা মেজর স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, যেগুলোর উপর বেস করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যে করা হচ্ছিল। কী কী? প্রথমটা, ইউনিভার্সাল অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ইউনিভার্সাল অ্যাক্সেসেস টু ফাইন্যান্সিয়াল সার্ভিস। যা গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে লোন বুঝতে পারছি আমরা, ক্রেডিট যেসব বুঝতে পারছি আমরা, বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল যে স্ট্র্যাটেজিও হতে পারে। যা যা ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে গভর্নমেন্ট, সেটা কি ইউনিভার্সাল অ্যাক্সেস হতে হবে। সে পাহাড়ে তার জন্ম, সে পাহাড়ে বাসস্থান, লোক খুব কম, সেও যেন পায়, গ্রামেও যেন পায়, শহরেও যেন পায় সেই ফাইন্যান্সিয়াল সার্ভিস। তারপর হচ্ছে যে সেকেন্ডটা হচ্ছে কি যে প্রোভাইডিং বেসিক বুকিট প্রোভাইডিং বেসিক বুকেট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো কীরকম আমরা বুঝতে পারবো, যদি একটা কাস্টমাইজড ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অবশ্যই যে বানানো হবে, এরকম চিন্তাধারা ছিল। আচ্ছা, এবার এটা আমাদেরকে আমি যদি বোঝাতে চাই তাহলে সম্ভব না, কারণ কি এটা ফাইন্যান্সিয়াল মার্কেটের টপিক। কাস্টমাইজড ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, এটা আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে পড়বো। তবে এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি করতে হবে। দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে, এই পয়েন্টের খুবই ইম্পর্টেন্ট। প্রোভাইডিং বেসিক বুকেট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই পয়েন্টের মধ্যে কী থাকবে? দুটো পয়েন্ট। একটা হচ্ছে কাস্টমাইজড ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস তৈরি করা। তো এটা আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারে বুঝে নেব, আপাতত এটা মুখস্থ করে নাও। আর একটা কী করা হয়েছিল কাজ? পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি। তুমি লোন নিচ্ছ, তোমার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, নাহলে তোমার পিছনে কী করে কীভাবে করে খুঁজে বেরাবে ব্যাংক, যে কে লোন নিল, কাকে লোন দিলাম, আমরা তো চিনলামই না তাকে। তো পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি, তোমার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, সঙ্গে তুমি প্রিভিয়াস কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে বা ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে লোন নিয়েছিলে কি না, সেই লোনটা কতটুকু তুমি পরিশোধ করেছো, তারও যেন একটা সমস্ত ইনফরমেশন যেন সেখানে থাকে। তো এই পাবলিক ক্রেডিট রেজিস্ট্রিটা যেন অবশ্যই থাকে। আর কেউ যদি খুব ভালোভাবে সৎভাবে যদি সেই লোনটা পরিশোধ করতে পারলো, হ্যাঁ, তার ব্যবসা খুব দিকে তার মন আছে অনেক বেশি, তো সে কাজ করেছে, তো
তো সেই ক্ষেত্রে তার জন্য একটা খুবই সুবিধাজনক ব্যাপার। সে যদি আরও তার ব্যবসাকে এক্সপান্ড করার জন্য বিস্তার করানোর জন্য যে তার যদি বড় অ্যামাউন্টের টাকা লাগে সে ব্যাংকের থেকে সুবিধা পেতে পারে। তো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের এটা খুবই তো মানে কি যে ভালো ব্যাপার, তাই না? তো এর জন্যে পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি এটা চালু করা হয়। আচ্ছা, দুটো পয়েন্ট বললাম, একটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, নাম্বারটা হচ্ছে প্রোভাইডিং বেসিক বুকেটস অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ঠিক আছে? থার্ড নাম্বারটা অ্যাক্সেস টু লাইভলিহুড অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা, কি এটা স্কিল ডেভেলপমেন্ট মানে বুঝতে পারছো যে বিভিন্ন মানে কি ট্রেনিং করানো, ফাইন্যান্সিয়াল এডুকেশন প্রোভাইড করা, যে প্রপার ফাইন্যান্সিয়াল এডুকেশন যদি থাকে তাহলে সে পয়সা নষ্ট করবে না। তারপর হচ্ছে কি তাকে ঠিকঠাকভাবে কাজে লাগাবে, ব্যবসাতে কাজে লাগাতে পারবে, তার জীবন ধারণ বেশ ভালো হবে, জীবনযাত্রার মানটা খুব ভালো হবে। হ্যাঁ, এরকম কিছু স্কিম হয় যেমন কি রুরাল লাইভলিহুড মিশন, মানে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। তারপর হচ্ছে যে মানে কি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এটাও হতে পারে। তো তিনটা হয়ে গেল। এবার আসি 4 নাম্বারটা ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড এডুকেশন। তো বিভিন্ন রকমের মানে কি বলবো আরবিআই, তারপর হচ্ছে কি যে নাবার্ড, এগুলো মানে কি বিভিন্ন পার্সোনাল যারা আছে, অফিসার যারা আছে, তো ট্রেনিং করায় এই সম্বন্ধে। যারা অফিসার আছে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য, বা ব্যাংকিং স্টাফ যারা আছে, পিও গ্রেড প্রফেশনারি অফিসার যারা আছে, এদেরকে ট্রেনিং করাতে হবে। তো না ট্রেনিং করালে তো পারবে না এরা। এডুকেশনটা প্রপার শিক্ষা দরকার। সঙ্গে এনজিওর মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে, তারপর হচ্ছে বা ফার্মাসি ক্লাব, এগুলো সব কিছুর মাধ্যমে যেন শিক্ষাটা প্রপারভাবে পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, আগেরটা কি ছিল স্কিল ডেভেলপমেন্ট, মানে দক্ষতাকে বাড়ানো। দক্ষতা আর শিক্ষা দুটো এক জিনিস নয়। হ্যাঁ, কি করে আমি বোঝাই, যেমন কি কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ভালো জানে, কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনটা খুব ভালো প্র্যাকটিক্যালি গিয়ে একটু কম জানতেই পারে। তাকে বারবার সেই মানে কি বিভিন্ন বিল্ডিং ডিজাইন করে সেখানে ফিল্ডে উপস্থিত থেকে কাজ কি করে হচ্ছে না হচ্ছে, এটা স্কিল। ওটা কি করে আমাকে এখান থেকে মুম্বাই কি করে যেতে হবে, এটা হচ্ছে কি যে আমার জ্ঞান। এখান থেকে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে বাগডোগরা এয়ারপোর্টে যাব, সেখান থেকে ফ্লাইট ধরবো, সেখান থেকে মুম্বাইতে যাব, কি বলে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে তারপরে হচ্ছে কি অটো ধরে আমি কোনো একটা রুম মানে কি রেন্ট করব। এটা এডুকেশন। আর স্কিল কোনটা? তুমি কোনোদিন যাওনি সেখানে, তোমার ফ্লাইট আছে 11টার সময়, 2 ঘন্টা আগে পৌঁছতে হয়। তো এটা নিয়ম। তুমি কি করলে 7টা মানে কি যে 6:30টার বাস ধরলে 8টার সময় পৌঁছালে, সেখান থেকে তুমি হচ্ছে কি যে আধা ঘন্টার মধ্যে টোটো মানে কি যে টোটো বা অটো নিলে আধা ঘন্টার মধ্যে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছানো যায়। তুমি পৌঁছালে কয়টার সময়? 9টার সময় পৌঁছালে। কেউ কেউ আবার কি জানে যে 10টা, আমি যদি কি বলে গেট বন্ধ হয় 10:30টার সময়, হ্যাঁ, বোর্ডিং স্টার্ট হয়, তার আগে পৌঁছালেও কিন্তু তোমাকে যেতে দেবে। কেউ এমন হতে পারে যে টাইমটাকে একটু ঠিক আছে, আমি এত 6:30টার সময় ঘুম থেকে ওঠার দরকার নেই, আমি 7টা 7:30টার সময় বার হয়ে তবুও আমি পারবো ঠিক টাইম মতো, আগে 2-4 বার গিয়েছে, এক্সপিরিয়েন্স আছে। তো সেখানে টাইমটা বেঁচে গেল। সেখান থেকে ফ্লাইট ধরলো, ঠিক আছে, এখানে কিছু প্রবলেম নেই, গেল ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে, তো মানে কি পৌঁছালো সেখানে। ওখান থেকে মুম্বাইয়ের মতো জায়গাতে কম মানে কি অপটিমাম পয়সাতে, মিনিমাম পয়সাতে ম্যাক্সিমাম প্রফিটেবল এরকম একটা রুম খুঁজে বার করা, এটা নেক্সট টু চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং টাস্ক এটা। যে গিয়েছে সেই জানে। হ্যাঁ, আমি যেমন হচ্ছে যখন ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তো আমি পৌঁছে গেলাম হচ্ছে কি 3টের সময় হয়তো পৌঁছে গেছে। ওখান থেকে রুম রেন্ট করতে করতে আমার সন্ধেবেলা হয়ে গেছিলো। কারণ কি, এত জ্যাম মাঝখানে, হ্যাঁ, বুঝতেই পারিনি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে কি স্কিল। আগের থেকে গিয়ে অভ্যস্ত আছে, আইডিয়া আছে কোথায় যেতে হবে আমাকে। হ্যাঁ, তাহলে তুমি খুব মিনিমাম টাইম ইনভেস্ট করে খুব কম পয়সা ইনভেস্ট করে ম্যাক্সিমাম প্রফিট কামাতে পারবে। এটাই হচ্ছে কি যে স্কিল আর এডুকেশনের মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে আসি আমরা কাস্টমার প্রোটেকশন অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল। কখনো কখনো লোনের সময় মানে কি যে কখনো কখনো স্ক্যাম হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্যাম হয়। তো সেই স্ক্যাম সম্বন্ধে হচ্ছে কি যে অবগত করতে হবে। লোনের ক্ষেত্রে দেখা গেল মানে অন্য একজনের নামে লোন করে নেওয়া যায়। আমি তোমার নামে লোন তুলে মানে জালি করে ডকুমেন্টস জালি করে নিয়ে তোমার কাছ থেকে একটা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে তোমার সাইনটাকে জাল করে প্র্যাকটিস করে আমি করলাম। অনেক সময় ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো লোন দিয়েও দেয় ওইভাবে করে।
হ্যাঁ, আমরাই যেমন দেখেছি মানে কি জলজ্যান্ত উদাহরণ দেখেছি, হয়তো এটা বলা যাবে না। হুম, মানে খুব খারাপ ব্যাপার হয়েছিল। হ্যাঁ, আমাদেরই হচ্ছে কি যে সাইন জালি করে নিয়ে অন্য একজন কি বলে লোন নিয়ে নিয়েছিল, তারপর সেটাকে ধরেওছি আমরা। তো যাকে এই সম্বন্ধে হচ্ছে কি যে অবগত করতে হবে। আচ্ছা, এফেক্টিভ কোঅর্ডিনেশন। আচ্ছা, গভর্নমেন্টের সঙ্গে যদি প্রাইভেট ব্যাংক বা হচ্ছে কি যে পাবলিক ব্যাংকের যদি খুব ভালো কোঅর্ডিনেশন থাকে, তাহলে খুব সহজে কোনো একটা স্কিম মানে কি স্কিম ইমপ্লিমেন্ট করা সম্ভব হতে পারে। তো মানে কোলাবোরেশন হওয়া দরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে স্টেট গভর্নমেন্টের সঙ্গে শেয়ার মানে কি শেয়ার হোল্ডার, স্টেট গভর্নমেন্টের সঙ্গে ব্যাংক, এইরকম একটা ভালো অর্গানাইজড মানে কি যে আম, মানে অর্গানাইজেশন দরকার, তাহলে কিনা এইসব ইমপ্লিমেন্ট করতে খুব সহজ হবে। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের 6টা পয়েন্ট, যেটা কিনা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আছে, মানে কি 2019 থেকে 2024 নেওয়া হয়। কি ইউনিভার্সাল অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রোভাইডিং বেসিক বুকেটস টু ফাইন্যান্সিয়াল সার্ভিস অফ সরি প্রোভাইডিং বেসিক বুকেট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অ্যাক্সেস টু লাইভলিহুড অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড এডুকেশন, তারপর কাস্টমার প্রোটেকশন অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল, আর হচ্ছে এফেক্টিভ কোঅর্ডিনেশন, এই 6টা জিনিস। আচ্ছা, আর একটা জিনিস পড়তে হবে, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল এডুকেশন। আচ্ছা, এবার আগের তো 6টা আমরা পড়লাম, তো সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তো এডুকেশন তো আমার প্রোভাইড করতে হবে পাবলিককে। সেটা কীভাবে করবো? তার জন্য আবার আলাদা স্ট্র্যাটেজি নেওয়া হয়, ন্যাশনাল স্ট্র্যাটেজি নেওয়া হয় ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল এডুকেশন। কত সাল থেকে কত সাল? 2020 থেকে 2025 পর্যন্ত 5 বছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়। যদিও এরকম পরিকল্পনা 2013-তে একবার হয়েছিল। আগেরটা ছিল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশন। ঠিক আছে, কী কী নেওয়া হয়? 5টা সি। 5টা সি হচ্ছে কি যে কর্মকাণ্ড করে নেওয়া, অ্যাকশন নেওয়া হয়। কী কী 5টা সি বলতে? কন্টেন্ট, ক্যাপাসিটি, কমিউনিটি, কমিউনিকেশন, কোলাবোরেশন। কন্টেন্ট, ক্যাপাসিটি, কমিউনিটি, কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, এই 5টা সি। প্রত্যেকটা নামের আগে সি দেওয়া আছে, তো 5টা সি অ্যাকশন নেওয়া হয়। তো এর মধ্যে কী কী আছে? যে বাচ্চাদেরকে, টিচার্সদেরকে, ফাইন্যান্সিয়াল মানে কি যে ইয়াং অ্যাডাল্টদের বা মানে কি সিনিয়র সিটিজেন্স আছে, সবাইকে হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশন দাও। তারপর হচ্ছে কি যে স্কুলে এক্সট্রাভাবে কিছুটা কারিকুলাম যোগ করলে ভালো হয়। তারপর হচ্ছে কি যে এবং তার সঙ্গে ইভালুয়েশনও করতে হবে। ইভালুয়েশন বলতে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ফ্রেমওয়ার্ক বলতে পরীক্ষা নেওয়া। তো পরীক্ষা নিয়ে মানে কি যে গ্রেডিং সিস্টেম করে দাও, যে আচ্ছা তুমি ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্বন্ধে এইটুকু জানো, তোমার গ্রেড A B C D সামথিং লাইক দ্যাট। তো এই হচ্ছে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল এডুকেশন। আর এরই সঙ্গে সঙ্গে আমাদের এই কঠিনতর যে চ্যাপ্টার মানি অ্যান্ড ব্যাংকিং শেষ হলো। তোমরা মানে কি যে একটু কী বলে, যখন খুব কঠিন জিনিস যখন শেষ হয় তখন একটু পার্টি করা ভালো। ঠিক আছে, পার্টি হয়ে যাবে, তোমরা নিজেরা করতে থাকো, আমিও করতে থাকি। আসো, বাই।